কিন্তু ও ডিভোর্স দেওয়ার পর ফিরে যাবে না। আর ভালো মতো বুঝতে পেরেছিলাম আমি রিজেক্টই হয়েছি শুধুমাত্র আমি কনফিডেন্ট বলে। এই কারণেই হচ্ছে মানুষের হিস্ট্রিটাতে উইক। যখন তুই ঢুকবি তেমনি তুই চা না চা তুই রাইট সাইড দিয়ে ঢুকবি, সেখানে কিছুজন থাকবে যাদেরকে হিংসা করবে আর কিছুজন থাকবে যাদেরকে পুশ করবে, তুই ওঠ। নমস্কার সবাইকে। আজ আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের সাথে আছে রিমা, যে শুধুমাত্র আমাদের আজকের গেস্ট নয়, ও আমার অনেক ছোটবেলার বন্ধু। এবং সত্যি কথা বলতে গেলে আমি যখন প্রথম শর্ট ফিল্ম বানানো শুরু করি আমি কিন্তু রিমার সাথেই শুরু করেছিলাম। রিমা আস্তে আস্তে লিখতে লিখতে এখন কিন্তু অনেকেরই মন জয় করে ফেলেছে। ইভেন নিজের একটা বইও রিসেন্টলি পাবলিশ করেছে, যেটার নাম হচ্ছে আয়না রহস্য। ওয়েলকাম রিমা, তোকে আমাদের সবার সামনে পেয়ে খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে, কেমন আছিস বল? আমি ভালো আছি। অনেকদিন পর বোধহয় আমি আর তুলিতে একসাথে কিছু একটা করছি। হ্যাঁ, অনেক বছর, অনেক লাস্ট বোধহয় কোভিড। বকুলের সময় আমরা ইভেন মিটও করিনি। বকুলের শুটটা আমরা এমন ভাবে করেছিলাম যে আলাদা আলাদা করে, ছিল না এক্স্যাক্টলি। এবারে রিমা একভাবে ভিডিও দিয়েছিল, আমি একবার ভিডিওটা পুরোটা তুই ছিল, আমি শুধু এর সিনেমাটা তোদের বাড়িতে শুট তখন এই রুমটাই আমরা শুট করতাম, নিচে করতাম কাইন্ডলি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনতে অনেকটা অদ্ভুত লাগতে পারে, বিকজ একটা মানুষের জীবন শুরু হয়েছিল একভাবে, সেটা এই মুহূর্তে চলছে আরেকভাবে, যেটা হলো রিমা। তো হঠাৎ লেখা লেখাটা ছাড়া কিছু পারি না। আচ্ছা, সহজ কথা, আমি লেখাটা ছাড়া কিছুই পারি না। প্রথম কথা হচ্ছে যে ছোটবেলায় আমরা সরস্বতী পুজো আর আমাদের পাড়াতে একটা জ্যৈষ্ঠ মাসে কালী পুজো হয়, যেটা ফলাহারিণী কালী পুজো করে। আচ্ছা, ছোটবেলায় আমাদের যে গ্রুপ থাকে না পাড়ার ছেলে মেয়ে সমবয়সী, এক বছর ছোট, তো আমরা সবাই ঠিক করতাম নাটক করবো। এবার নাটক করা মানে এমন যে তুই কাউকে বাদ দিতে পারবি না, বাদ দিলে মন খারাপ হবে। এবার এমন কোন নাটক তুই কোথায়, তখন দেখ আমাদের ফ্যামিলি থেকে কেউ যে সাহিত্য চর্চা নিয়ে থেকেছে যে হ্যাঁ এই নাটকটা কর, গাইড করা কেউ ছিল না। তো আমাদেরকে এত বইও ছিল না, আমাদের কাছাকাছি কোন লাইব্রেরিও নেই যে খুঁজবো, সবাই থাকে নাটকটার মধ্যে। একমাত্র বোধহয় অবাক জলপান, দেখো সবাই এক দল নিতে পারবি, বাকি তো একটা কিছু ব্যাকগ্রাউন্ডে ডিপেন্ড করে না, ব্যাকগ্রাউন্ড কে করে দেয় পারার। তখন থেকে আমরা শুরু করে লিখবো, সবার ক্যারেক্টার দিয়ে দিয়ে নাটক লিখবো, সবার ক্যারেক্টার লাগবো, সবাই থাকবে সেই ক্যারেক্টার দিয়ে। তো সেই নাটক লেখা থেকে ছোটবেলায় লেখা শুরু, মানে ওই ক্লাস 7-8। আচ্ছা, তারপর যে হয় 9-10 মাধ্যমিক, কি একদম ছেলে পড়বে সব বন্ধ করে দাও, ঠিক আছে? এমনকি কেবল লাইন বলতে বাড়ি খুলে দাও। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। হ্যাঁ, আমার মনে আছে খুব সম্ভবত এইচএস এর সময় তোদের বোধহয় কেবল লাইন ছিল, ঠিক আছে? ছেলে মেয়েদের পড়ে ফাটিয়ে দেবে, সব বন্ধ করে দাও, নাচ গান সব বন্ধ করে দাও, একদম মাধ্যমিক এই ফার্স্ট হবে সেরকম। তো সে সবকিছু বন্ধ হয়ে গেল। তারপর যখন 12-এ এবং সবার কলেজে উঠেছি, তখন টিউশন পড়া শুরু হলো। মাঝখানে কিন্তু লেখালেখি না, একদম বন্ধ। লেখালেখি ওই টুকটাক হয়তো 2 লাইন 3 লাইন লিখছি। তো তখন আমার কাছে আমার স্টুডেন্ট পড়তে আসতো, সে তখন প্রেম করতো। ওকে, মানে তার বয়স কত? সে পড়তো ক্লাস 9 কি 10। তুই কোন ক্লাসে? আমি তখন কলেজে ফার্স্ট ইয়ার। এবার তার একটা গার্লফ্রেন্ড ছিল। ওকে, এবার তার গার্লফ্রেন্ডের চিঠি লিখবে। ওকে, ঠিক আছে, এবার সেটা আমি কি করে চিঠি লিখবো? তো স্বাভাবিক দিদি আমাকে চিঠি লিখে দেবে, আমি ভাবছি কেন লিখবো, অন্যের লাভ লেটার তুই? এরকম দুদিন ওকে না করেছি, না লিখবো না। আমি টিচার হয়ে স্টুডেন্টের লাভ লেটার কেন লিখবো? এবার ওকে আমি বলেছি তোকে আমি টাইপ করে দেবো ফোনে, যে না তোকে লিখতে, আমার হাতে লেখা বাজে, ওর হাতে লেখা আরোই বাজে। আলাম ঠিক আছে লিখবো। এবার সেই লেখার পর বলছি ভাই আমি তো ভালোই লিখেছি, মন্দ তো লাগছে না পড়তে। একটা ব্যাপার আছে, হ্যাঁ চিজি একটা ব্যাপার আছে ভাই, একটা মাত্র রবীন্দ্র ভাইবস আসছে একটা, মনে আমি পেরেছি ভাই। সেখান থেকে মনে আবার শুরু করি। তারপর তো কলেজে ফার্স্ট ইয়ারটা কোনো গেল, তারপর তো আমাদের লকডাউন শুরু হয়ে গেল। সারাদিন কি করবো বাড়িতে বসে, পড়াশোনা তো কোনো বালাই লেখায় প্র্যাকটিক্যাল লেখো কি কিছু কুছ তো করতে হবে, সারাদিন কত লোকের ব্লগ দেখবি। তখন ভাবলাম মানে আমার বেশ কিছু বান্ধবীকে দেখলাম তারা শুরু করলো নাচ, কেউ গান, এরকম টাইপের শুরু করলো। আমার তার লেখাটা একবার স্টার্ট করে দেখা যাক। তো তখন শুরু করলো কোভিড নিয়ে লিখতে, কারণ কোভিডের সময় অনেক কিছু হয়েছিল, অনেকে মারা গেল সুইসাইড করে। তারপর একটা হাতির একটা ব্যাপার হয়েছে, হাতিটাকে বোধহয় বোম বা কিছু কিছু একটা, এরকম অনেক কিছু কাণ্ড কোভিডের সময় হচ্ছিল, অনেক কিছু ব্যাপার হচ্ছিল কোভিডের সময়। তো সেই টপিক গুলো ধরে টুকটাক লিখতে লিখতে দেখলাম মানুষ পছন্দ করছে, কারণ তখন সবাই ফাঁকা, সবাই স্বামী ফোন নিয়ে ব্যস্ত। হঠাৎ করে দেখলাম রিচ আপ হতে শুরু করছে, লেখা যায়। ওখান থেকে শুরু, তারপর তো মাস্টার্স ডিগ্রি হলো। তারপর ভালো যে কিছু তো করতে হবে, তার মধ্যে আমি জানতে পারলাম প্রতিলিপি নিয়ে। আমি ফেসবুকে প্রতিলিপিতে শেয়ার করতাম, কিন্তু প্রতিলিপি অ্যাপ থেকে লিখে মানে আর্ন হয় জানতাম না।
তো এটা হয় যে যখন তুই একটা জায়গায় থাকবি, কিছু ওই সার্কেলের কিছু মানুষের সঙ্গে তো আলাদা হবে, নিশ্চয়ই। সেখানে কিছুজন থাকবে যাদেরকে হিংসা করবে, আর কিছুজন থাকবে তাকে পুশ করবে, তুই ওঠ, তোকে হেল্প করবে, তুই আমার সাথে তাড়াতাড়ি চল। সেখানে আমার কিছু বেশ বান্ধবীর সাথে আলাপ হয়, তারা আমাকে বললো সে যে এরকম তুই প্রতিলিপিতে লিখতে পারিস, এরকম টাইপের হয়, এইভাবে এভাবে লিখতে হয়। ও আমাকে পুরো গাইড করলো জিনিসটা, এইভাবে হয়, বাকিটা তুই বুঝতে হবে লিখতে লিখতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার সেখানে আমি আমার কিছু আগের যে ভূতের লেখা যেগুলো ফেসবুকে পোস্ট করেছিলাম সেগুলো পোস্ট করতে শুরু করলাম। তো ব্যাপারটা তো পুরো জিরো, মানে পুরো জিরো থেকে স্টার্ট, না আমার রিড কাউন্ট এক আছে, না আমার ফলোয়ার্স এক আছে। ওখান থেকে লেখা শুরু হলো, দিয়ে দেখলাম যখন এক মাস ধরে গল্প পোস্ট হচ্ছে, যে এক মাস পর দেখছি একটা কিছু এমন টাকা ঢুকেছে, খুব সামান্য, বোধহয় 79-89। বাহ, সেটা খারাপ হলো ভালো। হ্যাঁ, তো বেশ মজা লাগলো। ঠিক আছে, হ্যাঁ, এবার যখন যেদিন কোনো টাকাটা আমার ব্যাংক ট্রান্সফার হলো, হ্যাঁ। কিন্তু সেই টাকাটাতে আমি চিকেন হটডগ খেয়ে নিয়েছিলাম, তখন ননভেজ খেতাম। এখন এখন কি একদম পিওর ভেজ? এখন ভেজ খাই, মানে একদমই পেঁয়াজ রসুন খাই। তারপর যখন মাস্টার যদি কমপ্লিট হয়ে গেল, তখন কিছু তোর করবো, সারাদিন তো আমি নেট পরীক্ষা পড়া করতে পারবো না, কেউ পড়ে না, 24 ঘন্টা কেউ পড়ে না। মাস্টার্সটা কি নিয়ে, মানে মিউজিয়াম, মানে মিউজিয়াম নিয়ে, মিউজিয়াম রিলেটেড সাবজেক্ট একটা। আচ্ছা, মানে ওখানে কি, মানে একটু যদি বলিস। ব্যাপারটা হচ্ছে যে মানে মিউজিয়াম নিয়ে, মিউজিয়াম রিলেটেড সাবজেক্ট একটা। মিউজিয়াম খুব ভালো করে আমাদের পাস্ট লাইফকে প্রেজেন্ট করে, ঠিক আছে, আমাদের আগের যারা ছিল তারা সবকিছু ক্ষেত্রে, মানে তুই কয়েনের ক্ষেত্রে বল, বা তুই এই যে মাটির জিনিসপত্র যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রেই বল, বা সবকিছুর ক্ষেত্রে মিউজিয়ামে আগে কিরকম ছিল, আস্তে আস্তে কি হয়েছে। এবার দেখে অনেক মনে হয় যে আগের গুলো বোধহয় খুব ওল্ড ফ্যাশন ছিল না, আগে মানুষ বেশি ক্রিয়েটিভিটি ছিল মানুষের মধ্যে, সেগুলো দেখে এখন সবাই করছে সেটাকে। Creativity মানুষ সবসময় মানুষ থাকবে মানুষের মধ্যে। মানে আমার মনে হয় যে আমরা একমাত্র ক্রিয়েটিভিটি নই, একদম। আমরা পুরো আদলটাই ঘুরে নিয়ে আসি, সেটা তো মেকআপ হোক, ড্রেস পোশাক হোক, হেয়ার স্টাইল হোক, যে কোনো কিছু ক্ষেত্রে সেটাকে একটু ইমপ্রুভ করছি আমরা। কারণ যে চাইনিজ বই দেখবি কি সুন্দর দেখতে থাকে, চাইনিজ বই যখন যেটা টাং করে আওয়াজ হয় নিয়ে গোটা চাই হ্যাঁ, পুরো ওই জিনিসটা না। বলবো নাকি? না, ওই সিঙ্গিং বোলটা বলছিলাম, মানে আচ্ছা। চাইনিজরা যেখানে বোল বলতে খাবার আচ্ছা, খায়, normal, হ্যাঁ। পুরো ডিজাইন করা, বা ভেতরে দিয়ে পুরো ডিজাইন করা থাকে। তো ওইগুলো এখন আমরা যেরকম দেখি ফোনে, তার থেকে আরো অনেক বেশি সুন্দর ছিল বহু আগে, যেগুলো এখন মিউজিয়ামে এক্সিবিট করে রাখা হয়। আচ্ছা। ঠিক আছে, সবকিছু ক্ষেত্রে। তো একটা মিউজিয়ামকে যত্ন করে রাখাও দরকার, যেটা এখন রাখা হয় না সব জায়গাতে, সেটা আলাদা কথা, কিন্তু মিউজিয়াম ভিজিট করা খুব দরকার। তো মিউজিয়াম কি করে এক্সিবিশন হয়, কি করে এক্সিবিট রাখতে হয়, যেমন তেমন করতে রাখতে পারবি না, একজন কিউরেটর হিসেবে তুই কি করে মানুষকে গাইড করবি। মানে আমাদেরকে যেটা বলা হতো যে মিউজিয়ামে যখন একটা গ্যালারিতে কোনো ভিজিটর ঢুকছে, তার পুরো মাইন্ডকে তুমি কন্ট্রোল করছো, তুমি কন্ট্রোল করছো, তুমি যেমন ভাবে চাইবে সেমন ভাবে ঘুরবে। তো মানে একটা সাইকোলজিক্যাল ব্যাপারও তাহলে জানতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু Interesting কিন্তু। অনেকে সাইকোলজি সাবজেক্ট ছিল। মানে কি হয় দেখি জায়গা থাকে না, যে যখন তুই ঢুকবি তেমনি তুই চা না চা তুই রাইট সাইড দিয়ে ঘুরবি, আচ্ছা, এটা নোটিস করবি, ঠিক আছে। তো ব্যাপারটা যে রাইট সাইডে তোকে এমন কোনো জিনিস রাখতে হবে তোমার অ্যাট্রাকটিভ থাকে। এবার ধর তুই 2 মিনিট ঘুরলি, এটা খুব বোরিং একটা কোনো মানে একঘেয়ে জিনিস, তো ভালো লাগবে না। তুই ঠিক 2 মিনিট পর তোকে এমন একটা কোনো এক্সিবিট রাখতে হবে যাতে মানুষ চোখটা না সরে। আচ্ছা, এরকম একটা মানে ইন্টারেস্টিং রাইট সাইডের দিকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, কিন্তু ঘুরবি। তো তো মানুষের বাড়ি যখন ধর সাজাবে তখন তো তাহলে সেক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। বাড়ি যারা প্রপার ওয়েতে বাড়ি সাজায়, অনেকে দেখবি সিঁড়ি থেকে সাজাতে শুরু করছে, মানে লোকে আমার বাড়িতে আসবে তো সাজাবে। তারা ওভাবেই সাজায়। একটা দেওয়ালে অনেকগুলো গণেশের ছবি রাখা ছিল, আচ্ছা। ঠিক আছে। তো ছবিগুলো এমন ভাবে রাখা ছিল যে কিছুতে ওই দেওয়াল থেকে চোখ সরাতে পারবি না, মানে তোর সব ছবি দেখার পর তোর মাঝখানে গণেশটা ছবিতে যাবে, কারণ প্রত্যেকটা গণেশ, মানে কি প্রত্যেকটা গণেশের ছবিগুলো সাইড ফেস, মানে সব আচ্ছা। প্রত্যেকটা গণেশ মাঝখানের দিকে তাকাচ্ছে। আচ্ছা। এবার যখন তুই তুই মাঝখানে তাকাবি, আচ্ছা মাঝখানে গণেশ উঠতে আছে, আবার ওই দিকে গণেশ সে মাঝখানে তাকাচ্ছে, এরকম টাইপের। তো যারা আরো প্রচুর ভাবে জিনিসকে রিসার্চ করে তাই রিপ্রেজেন্ট করতে পারে। আমি যেমন আমার রুমটাকে চেষ্টা করতে হয়নি যে পুরো রুমটা ক্রিম কালার আর বাকি যেহেতু উডেন কালার, যাতে ব্যাপারটা দেখতে ব্ল্যাক এন্ড হোয়াইট থিম লাগে, রাইট। ঠিক আছে। তো আরেকটা জন কিরকম করতো, ইভেন এটাকে যদি একটু ফিল্টার চেঞ্জ করে দিস হ্যাঁ, তো এটাকে এটা ব্ল্যাক এন্ড হোয়াইটই লাগবে। রাইট। ঠিক আছে। তো এরকম থাকে, এরকম করে এটা পুরো মানুষের মাইন্ড রিড করা। হ্যাঁ। হয়তো তুই কোনো গ্যালারির মাঝখানে এমন জিনিস রাখলি, মাঝখানে হেভি জিনিস যেটা মানুষের অ্যাট্রাক্ট করবে, আর তুই পুরো মানুষের মাইন্ডটা এমন ভাবে কন্ট্রোল করবি তুই পুরো গ্যালারিটা শেষ না করে বেরোতেই না পারে। আর তার থেকে বড় কথা, ক্যামেরা বন্দির থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার মাইন্ডের মধ্যে, চোখের মধ্যে জিনিসটা ক্যাপচার করে রাখা, তো সবকিছু ইম্পর্টেন্ট। দেখবি যারাই ঘুরতে গেছে হয়তো দেখবি এই ইয়েগুলো ধরে হ্যাঁ হ্যাঁ, ছবি ওই তুলে জেলখানার ওটা ধরে। ছবি তুলেছে। কিন্তু প্রথম কথা, মিউজিয়ামের কোনো এক্সিবিটে তুমি হাত দিতে পারো না, আচ্ছা, ওটা হাত দেওয়া আমার বা নষ্ট করা।
তুই একটা জায়গা লেখা থাকে তো হ্যাঁ touch something দুটো লেখা থাকে, তুই একটা জায়গাতে কন্ট্রোল টাচ করছিস, তুই করছিস 5 বছর জিনিসটা নষ্ট হচ্ছে না, হয়ে যেতে পারে। হাতের টাচে নষ্ট হচ্ছে, টাচ করাই উচিত না। এমনকি ভিডিও দেখেছিলাম যে একটা সিঁড়ি এরকম ছিল, ওই সিঁড়ির একটা এরকম মানে কি বলে ওটাকে হাতল কাইন্ড অফ ছিল, তো সেটাতে লোকে বারংবার, এটা কোনো ভিক্টোরিয়া মেমোরিয়াল বা কোথাও একটা জিনিসটা প্লেন হয়ে গেছে পুরো। জিনিসটা পুরো প্লেন হয়ে গেছে, তুই দেখেছিস? হ্যাঁ। হ্যাঁ আমি বলতে পারছি না জায়গাটার নাম কি, যেমন চেনা আমরা জানা আমরা মনে হয়। যখন ঘুরতে গেছিলাম, যেখানে আমরা এক জায়গায় গেছিলাম গুজরাটে, সেটা হ্যাঁ। হচ্ছে রানিকা পার্ক। আচ্ছা, রানী এটা কাবাব- কি ইন্টার্নশিপ নিয়ে গেছিল না কিসের জন্য? এক্সকারশন। আচ্ছা। তো রানিকা ভাবটা কিন্তু 100 টাকা নোটে দিয়ে হয়ে থাকে রানিকা ভাবে। রানিকা ভাবটা পুরো উল্টানো মানে মন্দির, মানে মন্দিরে কি হয়, আমরা সিঁড়ি দিয়ে ওপর উঠি, তো ওটা তো নিচে নামবি, আচ্ছা, তো এভাবে খেয়াল করিনি কোনোদিন। ঠিক আছে, নিচে নাম রানিকা ভাব। তো রানিকা ভাবটা পুরোটাকে জানিস তো ইয়ে করা হয়নি, মানে অর্ধেক সিঁড়ি, ওটা পুরো ভেঙে গেছিল না, অর্ধেক সিঁড়িকে নতুন করে রেনোভেট করা হয়েছে, বাকি পুরোটাকে রেনোভেশন করা হয়নি। কেন হয়নি? কারণ একটা টাইম পরে লোহার পুরো বেড়ে দিয়ে দিয়েছে, তুমি লোহার বেড়ে থেকে বাকিটা দেখো, বাকিটা রেনোভেশন করে মানুষ আরো নামবে, আরো দেখতে যাবে, আরো হাত দেবে, আরো নষ্ট করবে। ওই অরিজিনটুকু থাকুক না, মানুষ হাত দেবে, তুই কাউকে বোঝাতে পারবি না, মানুষ হাত দেবেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো একটা মিউজিয়ামে গিয়ে শেখার যে তুমি হাত দিও না, তুমি হাত দেবে, তো সেরকম তোকে মিউজিয়াম করতে সেরকম তোকে লোকজন রাখতে হবে, যদি বলবি তুমি এখানে হাত দিও না, দেখো এটা ছবি তোলো না, কারণ একটা ক্যামেরার ফ্ল্যাশেরও একটা তোর ইফেক্ট পড়ে। আচ্ছা, ফ্ল্যাশের এফেক্ট পড়ে। অনেক জায়গাতে অনেক এরকম পেন্টিং গ্যালারি আছে, প্রচুর হয়তো পুরোনো দিনের পেন্টিং, পুরো গ্যালারিটা অন্ধকার থাকে, ঠিক আছে, সেন্সার লাগানো থাকে, যখন ছবির কাছে গিয়ে দাঁড়াবি তখন ছবির কাছে লাইটটা জ্বলবে, হ্যাঁ। তুই দেখবি হয়ে গেল। তো সেগুলো থাকে যে করো না, সবাই তো বাইরে থেকে শিখে আসা সব জিনিসটা সবাই মানবেও না, এগুলোর জন্য কিলোটাকা রাখা দরকার। একটা করে মানুষ গ্যালারিতে ঢুকলো, সেটা নর্মাল দেখে বেরিয়ে আসবে, যখন তাকে এক্সপ্লেন করবি এটা হচ্ছে এটা হচ্ছে এরকম, তখন তার মজা লাগবে দেখতে। একদম। তো তবে সে কাউকে বাড়ি এসে বলবে যে ওই একটা মিউজিয়াম ঘুরেছিলাম, এরকম একটা আবার গাইড যাবো। ছিল, এরকম আমাকে এক্সপ্লেন করেছিল, কি ভালো, তুমি যাবে, তুমি ঘুরে আসবে, তবে তোমার জন্য আসবে। সেখানে একজন গাইড থাকা History উচিত, আছে, হ্যাঁ, মানে যেখানে history টা history জানবো। আছে সেটা জানার দরকার যাবে কেন? এই কারণেই হচ্ছে মানুষের হিস্ট্রিটাতে উইক। আচ্ছা, তো মিউজিয়াম নিয়ে আমরা অনেক কিছু জানলাম, তো এই যে মিউজিওলজি সাবজেক্টটা তুই পড়লি, তো তোর লেখার মধ্যে কি কোথাও কোনোদিন তুই মিউজিওলজিকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি বলতে মানে লিখেছিস কিছু এরকম কিছু ঘটনা এরকম আছে? মিউজিওলজিতে পড়ার কারণে আমার লেখার জন্য হেল্প হয়েছে, লেখার কারণে আমার মিউজিওলজিতে অনেকটা হেল্প হয়েছে। আমার যে বন্ধু বান্ধবীরা একদম লেখা থেকে 10 ক্রোশ দূরে, দেখে একটু সমস্যা হতো, হ্যাঁ, ঠিক আছে, লেখা তো কঠিন। হ্যাঁ, যেহেতু আমি লিখতাম, হয়তো আমার পক্ষে পুরোটা একবারে ইংলিশের আমার টাফ ছিল, কিন্তু আমি বাংলায় খাই দিতে পারতাম না, সেটাকে আমার পক্ষে ট্রান্সলেট করা ইজি ছিল, আমি জিনিসটা গুছিয়ে রেখে দিতে পারছি। রাইটিং ইজ আ হ্যাবিট, তো মানে তুই ইংরেজি হ্যাঁ। বাংলা ল্যাঙ্গুয়েজটা পড়ে আসিস, লেখার লেখার কথা না ধরনটা। ফার্স্ট। তো সেক্ষেত্রে কি হতো, আমি ওরা লিখে নিতে পারতাম, আমার পক্ষে টাফ ছিল না জিনিসটা লেখাটা, অনেক ক্ষেত্রে সাজানো একটু মুশকিল হতো, হ্যাঁ। তো ওটা আমাকে একটু হেল্প করেছিল। এবার লেখালেখির ক্ষেত্রে আমার কি হেল্প হয়, যেহেতু আমি খানিকটা হলেও একটু হলেও আমাকে হিস্ট্রি পড়তে হয়েছে, আর্কিওলজি পড়তে হয়েছে, এবার সেক্ষেত্রে কি হলো, এখন যখন আমি কোনো একটা লেখা লিখি, সেক্ষেত্রে আমার কোথাও না কোথাও মিউজিওলজি, ওই যে কিছু আর্কিওলজি বিন্দু মাত্র যে আইডিয়াটা আছে, সেটা থেকে আমি একটু গুগল করে বা কোনো জায়গা থেকে পড়ে আমি জিনিসটা মানে আমি আমার কাছে জিনিসটা অন্ধকার না, মানে আর্কিওলজি ব্যাপারটা আমার কাছে একদম অন্ধকার কি হয় এমন জিনিসটা না, আমি একটু জানি কোনো মন্দির নেই যে মন্দিরে এতগুলো ভাগ থাকে, ঠিক আছে, মন্দিরের থাম্বার মধ্যে এরকম ভাগ থাকে, লিখতে গেলে ঠিক আছে, ব্যাপারগুলো খুব দরকার। সিঁড়িতে এই ভাগটা থাকে, হয়তো আমার এই মুহূর্তে জিনিসটা মনে পড়ছে, মানে গুগল করে দিতে পারছি ইজিলি, তো আমার পক্ষে জিনিসটা বোঝাটা ইজি। তো এই হ্যাঁ, এই একটা একে অপরের ক্ষেত্রে একটা হেল্প করা জিনিসটা। তুই একটা খুব সাধারণ ভাবে বড় হলি, তারপর একটা মানে রাইটার হওয়ার স্বপ্ন, বা এবং রাইটার শুধু স্বপ্ন দেখা নয়, রাইটার হওয়া মানে এটা কতটা চ্যালেঞ্জিং, বাড়ির লোক কতটা সাপোর্ট করেছে বা কতটা কি, একটু যদি প্রথম বলিস। কথা হচ্ছে আমি এখনো রাইটার হইনি, কেন লিখছিস তো, যারা লেখে হ্যাঁ, তারাই তো writer। যারা লিখে তারা রাইটার, কিন্তু অভিক সরকার, অভিক দত্ত, সায়ক আমার বা আরো যারা আছে, সন্দীপ চক্রবর্তী, এরা যেমন নিজেকে বলতে পারে যে হ্যাঁ আমরা রাইটার, যে তাদের বই পাবলিশ হচ্ছে, হাজার মানুষ চিনছে, তো আমাকে মানুষজন ছেড়ে অনলাইনে থ্রু থেকে, যেহেতু আমি সেটা পুরোটাই অনলাইনে লিখি, অনলাইন অ্যাপে লিখি, বই সে পাবলিশ হওয়া, বুক ফেয়ারে যাওয়া, একটা মানুষের ভিড়, একটা ক্রেজ, এটা যদি এখন লাইফে আসেনি, তো সেটা না আসা পর্যন্ত কোথায় ওই ওই জিনিসটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, এই যে লেখার ব্যাপারটা, এটাতে সবসময় বাড়ির লোকের সাপোর্ট পাস, বাড়ির লোক কিভাবে দেখে জিনিসটা? কিছুই নর্মাল, আমার মা বাবা সব কিছু সাপোর্ট করে। আচ্ছা, আমি যেটাই কখনো মা বাবা মুখে কেন করবি, এমএসসি পড়ে কেন এটা করবি, কখনোই ছিল না বলে জিনিসটা আমাকে ইজি হয়েছে। তুই কবে এটাকে একদম সিরিয়াসলি নিলি যে
না এবার আমি একদম ভালোভাবে রাইটিং এর মনোযোগ দেবো? 2024 যখন আমি দেখলে এখান থেকে আচ্ছা খাসা টাকা পাওয়া যায়, আচ্ছা কারণ টাকা ম্যাটার করে, কারণ টাকা ম্যাটার করে। হ্যাঁ, হ্যাঁ, আমি চাকরি করবো না এমনটা না, হ্যাঁ। কিন্তু এটাকে আমি আপাতত প্রায় আমি দেখেছি যখনই তুমি ওই কি বলো ওটাকে, মানে সবাই যেদিকে ছুটছে সেখান থেকে না ছুটে একটু অন্যদিকে যাবে, হয়তো একটু স্ট্রাগলিং ব্যাপারটা থাকে, কিন্তু আলটিমেটলি ওখানে রেজাল্টটা সেরা আসে। কারণ আমি আমার কোনো প্ল্যান কাজ করে না, আমি সেটাই পুরো প্ল্যান করে করি, আলটিমেটলি এত ঘাটে এত ছড়াই তোকে সামলাতে পারি না, ওই জন্য আমি গো উইথ দ্য ফ্লো যাই। আচ্ছা যখন মানুষ তোর লেখা পড়ে, প্রতিলিপিতে তো লাখ লাখ মানুষ তো লেখা পড়ছে এই মুহূর্তে, আমি মাঝে মাঝেই দেখি তুই স্টেটাসে দিস, মানে বেশ ভালো রেসপন্স, কারণ উনি বলছে আমি জানি না কেন বলছে, বাট অ্যাকচুয়ালি খুব ভালো রেসপন্স পাই, তো তখন কেমন লাগে? সব থেকে বড় কথা হচ্ছে যে একটা খুব দায়িত্ব চলে আসে। যেমন যেমন আমি কিছু কিছু ক্ষেত্রে আমার পাঠক পাঠিকাদেরকে ছেড়ে দিই, মানে প্রতিদিন হিসেবে তুই প্রত্যেকে একটা করে এপিসোড লিখছিস, হয়তো তারা ওই এপিসোডটা পড়ার পর তুই হয়তো মাইন্ডে অন্য একটা ভেবে রেখেছিস যে আমি নেক্সট দিন এটা এই জিনিসটাই লিখবো, কিন্তু ওর কাছে এত বেশি কমেন্ট যে না প্লিজ ওদের দুজনকে একসঙ্গে দেখাও না। আচ্ছা মানে কিছু ক্যারেক্টার হ্যাঁ, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, পার্ট 2 হ্যাঁ ঠিক আছে, এবার ওদের দুজনকে একসঙ্গে দেখাও না, ওদের দুজনে একটা রোমান্টিক সিন আনো না, ওদের একসঙ্গে ঘুরতে যায় এরকম একটা দেখাও না। ঠিক আছে, এবার মানে ওরাই আইডিয়া দিচ্ছে। হ্যাঁ, তখন তোকে আচ্ছা আমি নেক্সট লিখবো না, তখন আমি নেক্সট পার্টে এই জিনিসটাকে রাখি, এই সুইচ গুলো করতে হয়, কারণ আমি জিরো ওদের ছাড়া, পাঠক পাঠিকা ছাড়া রাইটার কিছুই না, নাথিং। তো সে তাদের ওই ছোট ছোট পয়েন্টে ভ্যালু দিতে হয়। এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমি যেমন আমার পয়েন্টটাকে গুরুত্ব দিই, যেমন হয়তো যেমন আমার একটা উপন্যাস ছিল যেটা হচ্ছে যে তাদের ডিভোর্স হয়ে যায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, তো সবার পরে দাবি হয় যে মেয়েটা ছেলেটার কাছে ফিরে যাক, আচ্ছা কিন্তু আমার ছিল নাও ফিরবে না, যত সবার সে কাপেলটাকে ভালো লাগুক, কিন্তু ও ডিভোর্স দেওয়ার পর ফিরে যাবে না। কেন ফেরাবো? আমার প্রশ্ন ফেরাবো কেন? কারণ আমি নিজে প্রচন্ড উইক একটা ক্যারেক্টার, মানে পার্সোনাল কিন্তু আমি আমার কোনো গল্পের চরিত্রে কোনো ক্যারেক্টারকে উইক রাখতে চাই না। আমার সাথে যতক্ষণ লয়াল ভাবে আছে আমি থাকবো, কিন্তু ঠিক যে মুহূর্তে আমার প্রতি ডিসরেসপেক্ট হবে, সেই ডিসরেসপেক্টের কোনো সীমা থাকে না, ওই 1% সহ্য করা উচিত না। কিন্তু কোথাও কোথাও সোসাইটি বলে যে মেয়ে অ্যাডজাস্ট করো, তো সেটা একটা লিমিট পর্যন্ত, ওই কম্প্রোমাইজ ইটস ওকে বাট নট স্যাক্রিফাইস। ঠিক যে মুহূর্তে থেকে আমার মনে হয় যে হ্যাঁ এবার ক্যারেক্টারটা স্যাক্রিফাইস আসছে, সে আর যাবে না, সে আমার পাঠক পাঠিকা যতই বলুক, এই কিছু কিছু জায়গায় স্ট্যান্ড থাকা, ঠিক আছে। আচ্ছা এর কোনো মানে কোনো প্রপোজাল কখনো এসছে? সে হবে না আসাম, সে এভাবে কারো প্রেমের প্রস্তাব বলছি কেউ গ্রহণ করেছে কোনো না, প্রতিলিপি থেকে আসেনি, বাট ফেসবুক থেকে এসেছে। আচ্ছা আর কোনো মজার সিচুয়েশন আছে, মানে এমন কিছু ধর তুই ভাবতে পারিস যে এরকম এই লোকটা এরকম করে ফেলতে পারে, তুই এরকম দেখেছিস? হ্যাঁ, একটা বেশ বয়স্ক লোক মানে ধরুন বাবাদের বয়সী, তিনি আমাকে কিছু একটা সে কমেন্ট করেছিল, আর সেটা এখন খুব বাজে, মানে মা বাবা তুলে গালি দেওয়া টাইপের একটা, সেখানে আমি রিপ্লাই করেছিলাম। তখন সেই ভদ্রলোক সেখানে গিয়ে ওই লোকটাকে ঝাড়ে যে বাচ্চা মেয়ে, সে লিখেছে তো খারাপ কিছু লেখেনি, তুমি হয়তো শিব দুর্গাকে নিয়ে লেখা যে আচ্ছা ওই শিব দুর্গা। কারণ আমার যেটা মনে হয় যে যেহেতু শিব দুর্গা তো আমরা খুব একটা পারফেক্ট আইডিয়াল কাপল বলে ধরি না, তো আমার মনে হয় যে যেরকম আমাদের মা বাবাদের মধ্যে একটা ঝগড়া ঝাঁটি খুনসুটি হয়, নিশ্চয়ই সেটা মহাদেব পার্বতীর মধ্যেও হয়, এটা আমার মনে হয়। কিন্তু মা দুর্গা দেখে আমরা বাড়ির মেয়ে করে নিয়ে আসি, বাড়ির মেয়ে আমরা করি, ঠিক আছে, আমরা মেয়ে বলে নিয়ে আসি, মহাদেব আমরা বাবা বলে রেখে থাকি। তা আমি সেই জিনিসটাকে মাথায় নিয়ে লিখেছি, তো এত অফেন্ড হয়ে যাওয়া আমাদের কিছু হয়নি, কারণ তা আমাদের বাড়ি, ততক্ষণ তুমি ভগবানকে বাড়ির কাউকে বাড়ির একজন মানতে না পারছো, তুমি ভক্তি করে পুজো করতে পারছো না। পুজো করাটা হচ্ছে ইজি, ধর্ম মানাটা কঠিন, অনেক পুজোটাকেই মেনে নিয়েছে, ধর্মটাকে মানছে না। তো সেখানে মানে ওনার কি মনে হয় যে আমি একটা মেয়েকে একটা বাজে অশ্লীল কথা বলে দিলাম, কারণ আমার ভগবানকে ছোট করছে, ওরা দ্যাটস মিন ভগবান আমার পক্ষ থেকে আশীর্বাদই দিলে, আমার হয়ে লড়লি, একদমই না। আমাদের বাংলাতে এমন অনেক ফোক সং আছে যেখানে রীতিমতো মহাদেবকে গালিগালাজ দেওয়া হয়, কারণ আমাদের বাড়ির মেয়ে, হ্যাঁ আমাদের বাড়ির মেয়ে দুর্গা, আমাদের সোনার মেয়ে, তাকে যত্ন করে রাখতে পারছো না, ঠিক আছে, এই লজিক দিয়ে মহাদেবের গালিগালাজ দিয়ে আমাদের গান আছে, কারণ আমাদের বাড়ির জামাই, তাকে বকছে মেয়েকে রাখতে পারছো না ভালো, এই লজিকে উল্টো পাল্টা লজিকে গালিগালাজ ব্যাপারটা না। তখন সে ভদ্রলোক আমাদের পার্সোনাল ম্যানেজ করে বলে যে ছেড়ে দাও, এখন লোকজন বলবে, ঠিক আছে, এবার হলো তখন তোমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় লেখো বা হেন কেন, ওই যে বললাম প্রথম আমি রিপ্লাই দিয়েছিল, এখন কাউকে রিপ্লাই দিই না, তখন বক্সটাও কম ছিল বুঝতাম না, আমি রিপ্লাই দিয়েছি। এবার ওইটুকু কথা ওই একদিন 2 মাস শেষ হয়ে গেছে,
তখন আমি একটা ফেসবুকে একটা গল্প লেখা শুরু করেছিলাম যে এইভাবেও ভালোবাসা যায়, আমার ফার্স্ট বোধহয় রোমান্টিক স্টোরিজ লেখা একটা। তো উনি আমাকে হঠাৎ করে ডিএম করেন যে তোমার এই লেখাটা পাওয়া যাবে। তো পাওয়া যাবে তুই কি বুঝবি, তুমি অডিও স্টোরি বা বই পাবলিশ হবে সামথিং কিছু। তাই আমি বলেছিলাম হ্যাঁ, কিন্তু কি করবে। তুমি ওকে বলেছেন তো তুমি কিছু অ্যামাউন্ট নাও, টাকা পয়সা, হ্যাঁ তুই গভর্নমেন্টকে বিক্রি করে দাও। কি করবেন উনি সেটা নিয়ে? যে উনি ওনার নাম করে পাবলিশ করবেন, ওনার নাম করে কিছু একটা করবে, এরকমও হয়। বাবা, আমি জানতাম না, ঠিক আছে। আমি ভীষণ অবাক হলাম। এবার সেটা যেহেতু আমি বুঝতে পারছি না কি করবো, এবার ওই যে কিছু লেখালেখি বন্ধু বান্ধব সিনিয়র দাদা ছিল, তোকে আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাপার কি করছি, ওটা ব্লক কর। মানে এটা আমি প্রথম শুনছি এরকম মানুষ অন্যের লেখা কিনে নিতে পারে। আমি জানতাম না সেটা, মানে তুই তো তোর প্রতিদিন আমার কাছ থেকে লেখাগুলো নিয়েছিস, হ্যাঁ, সেটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। কিন্তু এটা তো নয়, মানে উনি জাস্ট নিজের নামে পোস্ট করবে মানে কি? বাবা। আচ্ছা, যদি কেউ লেখা দাও শুরু করতে চায় তাহলে সে কিভাবে লেখা শুরু করবে? কিছু প্রফেশন বা কিছু হবি, কিছু জিনিস তার জন্য তৈরি হয়েই আসে। আচ্ছা, ঠিক আছে। যেমন ধর আমি তোর ক্ষেত্রেই বলি, তুই কখন ছোট থেকে ভেবেছিলি আমি এরকম শর্ট ফিল্ম করবো, ঠিক আছে, আমি এই সব করবো? না তো। আমি এই গল্পটা বলেছি বোধহয়, না বলিনি জানি না। আমি যখন 11 বছর বয়স আমার, তখন আমাদের বাড়িতে অনেক ছোট থেকেই ক্যামেরা আছে, ঠিক আছে। তো আমার বাবা যেহেতু ক্যামেরা নিয়ে কাজ করেন অনেক, তো ওইখান থেকে না একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তা আমার দাদা ছিল, আমার দাদাকে আমি একটা শাড়ি, এভাবে আমার এখনো মনে আছে, সিনটা মনে পড়ছে, ছাদের মধ্যে একটা শাড়ি এমনি করে মেলা আছে, ঠিক আছে। আমি দাদাদের বাড়িতে ঘুরতে গেছি, তো দাদাকে বলছি দাদা তুই এখানে দাঁড়া, হ্যাঁ রিয়ন দাদা তুই এখানে দাঁড়া। নিয়ে আমি ওইটুকুর একটা, তখন এইটুকু ফোনটা কি বলে নোকিয়ার কিছু একটা ফোন, আমি ওইটার এভাবে ইয়ে করলাম, ভিডিও করলাম। তারপর বললাম তুই চলে যা, ওদিকে চলে যা, ওদিকে চলে যা, পজ করে আছি, ঠিক আছে। তারপর আবার আমি অন করলাম, মানে আমি ভিডিওটার মাধ্যমে বোঝাতে চাইছিলাম যে মানুষটা হাওয়া হয়ে গেল। তো আমার এরকম কাইন্ড অফ ভিডিও আমি স্টার্ট করেছিলাম, আমার খুব মজা লাগতো। হ্যাঁ, এটাই বলতে যে কিছু কিছু জিনিস থাকে যেটা তার জন্য তৈরি হয়ে আসে, একদম মজা ঠিক আছে আছে। ব্যাপারটা ব্যাপার করে সে রিয়েলাইজ করতে পারে। তো ওভাবে কেউ হুট করে শুরু করতে পারে না। যদি কারোর মধ্যে একটা লেখার ইয়ে থাকে, বা যে কোনো শুধু লেখার ক্ষেত্রে না, লেখা বল যে কোনো কিছু ক্ষেত্রে, যদি ধর কারোর এটা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলো যদি কারোর একটা শখ থাকে বা কিছু থাকে, তো সেটা তার মধ্যে চলে আসবে যে কোনো কিছু ক্ষেত্রে। হ্যাঁ, যেমন দেখ এই যে আমাদের যে কথা নিয়ে যে আছে, যে আমাদের ভাগবত পাঠ করে জয়া কিশোরীজি, উনি যেমন বলেছিলেন যে ওনারা ছোটবেলা থেকে একটা জায়গায় শুনতে যেত একজন গুরুদেবের কাছে। ওনার বাবা প্রতিদিন সেগুলো শুনতো, বাবা শুনে মানে এতটাই ভক্তি যে কেঁদে ফেলতো। তো একদিন যখন জয়া কিশোরী একটু বড় হলো, তখন ও একদম বাবার সঙ্গে শুনছে, তো শুনছে তো আমার মনে হচ্ছে এটা আমি করবো। ও যে কি করবো, এই যেটা উনি করছেন সেটাই করবো। তো ওইটুকু বাচ্চা মেয়ে সে কি বোঝে তখন, কিন্তু তার বাবার মনে হচ্ছে যখন চাইছে, নিশ্চয় তার হয়তো ওর জন্য এটাই তৈরি হয়েছে। তারপর থেকে ফ্যামিলিতে গাইড করা, তাকে শেখানো, পড়ানো, রাস্তা তৈরি হয়ে গেছে, সিচুয়েশন তৈরি হয়ে যায়। যদি কারোর ভিতরে হওয়ার থাকে তো তার এমনি হয়ে যায়, কেউ খুঁজতে পারে, খুঁজতে পারে। একটা কথা শুনি অলওয়েজ, যে ভালো লিখতে গেলে বা আর্টিস্ট হতে গেলে বা তোর আর্টকে নিয়ে থাকতে হলে তোমাকে জীবনে প্রেমে একবার হলো পড়তে হবে। তো ডু ইউ বিলিভ ইন দিস? এবার একটা কথা বল, যারা ভূতের গল্প লেখে তারা কি মনে কি ভূতের চক্করে পড়ে? সেম ইজ মানে ইন কেস অফ অভিক সরকার, উনি তো আর তান্ত্রিক না, উনি পড়ছেন, উনি তো কোনো সব সাধনা করেননি, উনি ফেস করেনি সব সাধনা করতে, যেরকম ফেস হয় বা বাড়িতে ভূত এলে উনি যে ভোগ লিখেছে, ওনার বাড়িতে কোনো মূর্তি আসেনি, উনি ফেস করেনি, দেখি ভাবছে কিরকম ভয় লাগে, উনি যে ভাবছে, এটা হচ্ছে পুরো ইমাজিনেশন। কে কতটা ইমাজিন মানুষ এত ইজিলি কি করে করছে, মানে কিছু মানুষ একদম ইমাজিন করতে পারে, আমি দেখেছি, মানে তাকে কোনো টাস্ক দিলে কিছুতেই পারে। কারণ ইমাজিন করতে পারে না, কারণ ইমাজিন করার সময় নেয় না। যখন তুই বই পড়বি, ওই থাকে না প্রত্যেকটা এক্সপ্রেশন লেখা থাকে। উনি চোয়াল শক্ত করে বললেন, ঠোঁট বেঁকিয়ে বললেন, চোখ উল্টে বললেন, গম্ভীর ভাবে বললেন, তুই ইমাজিন করবি, তাই তো? এই যে ফেলুদা, আমাদের সবার মাইন্ডে একটা আছে, একটা ইমাজিন ক্যারেক্টার আছে, চলে যে এরকম দেখতে, কেমন ড্রেস, তুই সেটা পুরো যে ট্রেনের সিট, যে মুখোমুখি সিটে আমি ফেলুদা বসে আছি, উল্টো দিকে সিটে জটায়ু বসে, পুরো ইমাজিন করছিস। হ্যাঁ, জানলা আছে, জটায়ু বসে আছে, জটায়ুর কেমন দেখতে, ঠিক আছে, জটায়ু বসে আছে, আমরা বসে আছি, উনির উপর গল্প করছি, তোর মাইন্ডে তো বেশি পুরো অলরেডি চলছে। তো এবার ধর উনি একটা গল্প পড়ছেন, দশম মহাবিদ্যার একটা উনি হয়তো ভালো মতো একটা কোনো বই পড়ছেন, সেখানে হয়তো এই দেবীকে নিয়ে পড়ছেন, ওনার মাইন্ডে তো পুরো চলছে সিনেমার মতো,
যে হ্যাঁ এই দেবীকে পুজো করলে এই কাণ্ড হয়, এই জিনিস হয়, সেম ইমাজিনেশন মাইন্ডের মধ্যে না ঘুরছে যখন উনি গল্পের প্লট ভাবছেন তখনই লিখছেন। আচ্ছা, তো তাহলে তো তোর ক্ষেত্রে হ্যাঁ এরকমই হয়। তুই ওনার উনি যে এক্সপ্রেশনটা দিচ্ছেন ওনার হ্যাঁ। মাইন্ডে অলরেডি চলছে Okay. যে ওই ক্যারেক্টার এরকম এক্সপ্রেশন দিচ্ছে, মুখের মধ্যে বিন্দু বিন্দু ঘাম জমছে, কাছে ঘুম থেকে চমকে উঠেছে, সে ইমাজিন করছে যে এরকম সে ঘেমেছে, তার সে এভাবে হাঁপাচ্ছে, তার ইমাজিন হয়ে চলছে, সেটাই সে লিখছে। আচ্ছা, তোর অডিও স্টোরির একটা চ্যানেল ছিল, তুই তো ওই যথেষ্ট, ওই চ্যানেলটাও যথেষ্ট মানে ভালো চ্যানেল। হ্যাঁ, মানে হঠাৎ এই চ্যানেলটাই আর কোনো রকম কোনো ভিডিও আসে না কেন? আমি অনেকবার ওকে জিজ্ঞেস করেছি, ও নানান রকমের কথা বলে, নিয়ে তারপরে দেখি কখনো কখনো চার্জ হয়ে যায়, তারপর দেখি আবার সেই বন্ধ, মানে কেন, ওয়াই? আমার কোনো টিম নেই। এবার একা লেখা আলাদা, কিন্তু একা একটা চ্যানেলকে, অডিও চ্যানেলকে দাঁড় করার টাফ ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার গল্প বাঁচতে হবে, ঠিক আছে, বিভিন্ন রকম ভয়েস আছে, ভয়েস আছে, কত আর মডিউল, কত আমি মডেলিং করবো, Exactly. ঠিক আছে। এবার সেই গল্প বাঁচো, রেকর্ড করো, এডিট করো, থাম্বনেল বানাও। হয়তো আমার অডিও রেকর্ড করার মাইক আছে, প্রথম থেকে ছিল না, বাট পরে আমাকে জায়গাগুলো গিফট করো, তখন আমার কাছে আছে। তো আমি করছি, আমার আলাদা লেভেলের ভয়েস আসছে। আমার কোনো একটা বন্ধু আইফোনে করছে, তার আরো ভালো আসছে। কেউ যে নর্মাল অ্যান্ড্রয়েডে করছে, তার তো ভালো আওয়াজ আসছে না। কেউ হয়তো স্লোলি করছে, এবার তাকে আমি অন স্পট গাইড করতে পারছি না। এবার আমি যখন রেকর্ড করতে বসছি, এতগুলো ভয়েস নিয়ে, 1000টা ভয়েস নিয়ে, একটা 15 মিনিটে বা আধ ঘন্টার গল্প, নয়েজ আসছে, নয়েজ আসছে, কারোর আমার মনে হচ্ছে ভাই তুই যে বললি যে ও ভালো করে বল। হ্যাঁ ক্লান্ত গলায় বলছে, কিন্তু গলাটার মধ্যে ক্লান্ত ভাবটাই নেই, আমার মন পড়ছে না। তো এই যে একে অপরকে গাইড করা, এটা স্টুডেন্ট না থাকলে সম্ভব না। আচ্ছা, অনেক গল্পই তো তুই লিখেছিস, তো সেই গল্পগুলোর মধ্যে কোনো গল্পে কি কোনো এমন চরিত্র কখনো এসেছে যার মধ্যে তুই নিজেকে খুঁজে পেয়েছিস? ঠিক নিজেকে খুঁজে খুঁজে পাওয়া ব্যাপারটা না, কিন্তু ওই যে এভাবে ভালোবাসা যায়, ওটা ফেসবুকে যা পোস্ট হয়েছিল, তারপর থেকে বাকিটা আমি প্রতিবেদন কন্টিনিউ করি। সেই ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দের একটা চরিত্র, এবং তার এন্ড যেটা, সে মারা যাওয়ার তার যে এন্ড, তার শেষ জীবনটা, সেটা আমি চাই যে আমি আমার শেষ জীবনটা কাটাবো। এই গল্পের শেষে সে কোথায় মেয়ের বিয়ে দিয়ে দিল, মেয়ের বিয়ে দেওয়ার পরে সমস্ত তার যা ছিল, ফ্ল্যাট বাড়ি যা ছিল, সব মেয়ে নামে লিখে সে সেখান থেকে চলে আসে। সে কোথায় আসছে কাউকে জানায়নি, শুধু আমি চলে যাচ্ছি, শুধু আমি মারা গেলে তোমার ঠিক খবর পেয়ে যাবে, এইটুকু জানি। তো এই যে নিজের একটা ভ্যানিশ হয়ে যাওয়া, এটা জীবনে দরকার। আচ্ছা, কখনো প্রেশার ফিল করেছিস? ধর অনেক ক্ষেত্রে এমন হয় যে তুই একটা গল্প হয়তো লিখতে চাইছিস, কিন্তু তোর একদম ভালো লাগছে না, মানে গল্পটা তো ভেতর থেকে আসছেই না। আমি বন্ধ করে দিই। আচ্ছা। আমার অলরেডি দুটো অর্ধেক গল্প পড়ে আছে। ঠিক, এখন মানুষজন আলাদা গল্প চাই, মানে এখন মানুষজন বড্ড বেশি 18+ গল্প চাই। আচ্ছা, ঠিক আছে, তুই তন্ত্র সাধনা লিখলেও মেনলি তন্ত্র সাধনা 18+ গল্প, তান্ত্রিক গল্প মানে 18+ গল্প, সব সাধনা গল্প 18+ গল্প। ঠিক আছে, মানুষ 18+ গল্প চাই, মানুষ গল্পে দুঃখ চাই, মানুষ গল্পে প্রেম চাই, মানুষ বিচ্ছেদ চাই। এবার তুই ভূতের গল্পে লিখলে মানুষের থেকে থাকুক। যেমন আমি একটা গল্প লিখেছিলাম যেখানে আমি মেন ক্যারেক্টার হচ্ছেন ছেলেকে, আচ্ছা, গল্পে হিরো হচ্ছে ছেলে, আমি ছেলেকে মেন ক্যারেক্টারের গল্প শুরু করলাম, তখন মানুষ পড়ছেই না, ছেলেরাও পড়ছে না, দিয়ে আমি ছেড়ে দিলাম। তাহলে আমরা মেল ডমিনেটেড সোসাইটি বলি এখন, হ্যাঁ, তাহলে হ্যাঁ। সেটা নয় বলছি, নিশ্চয়ই জানি না। রাইটার্সদের কাছে সেটা নয়, হ্যাঁ না, বা যারা পড়ছে রিডার্সদের কাছে সেটা হয়। একদমই তাই। কারণ এখনো চাই যে মেয়েরাই থাকুক, মেয়ের সাথে কোন ছেলে থাকুক, ছেলেটাকে পুশ করুক, সাপোর্ট করবে, টর্চার করুক, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি সত্যজিৎ রায়ের মেয়েদের নিয়েও অনেক লেখা আছে, কিন্তু এই যে ধর ফেলুদার যে গল্প, সেটা বোনকে সাথে, এটা গোয়েন্দা গল্প না, ওরকম ছেলেটার জীবনে কিছু নেই, ও কেস সলভ করছে। একটা মেয়ে যে জীবনে কি থাকে, হয়তো বাড়ি থেকে তাকে সেরকম করে কিছু করতে স্বাধীনতা হচ্ছে না, যে স্ট্রাগল মেয়ে দেখে তো শুনতে ভালো লাগে। যখন ছেলে যখন পুরো ফ্যামিলির প্রেশারটাকে মাথায় নিয়ে যে স্বপ্ন পূরণ করছে, বা কোথাও না কোথাও থেকে স্বপ্ন পূরণ হচ্ছে, তাকে জোর জবরদস্তি ফ্যামিলি চাপে একটা কিছু করতে হচ্ছে, একটা ছেলের তো স্ট্রাগল থাকে, এইটাকে সোসাইটি মানতে পারে না। এইটা আমি দেখেছি, ছেলেদের একটা কিছু স্ট্রাগল, সোসাইটি অলওয়েজ মেয়েদেরকে একটা দুর্বল, অবলা। ঠিক আছে, আমি ইভেন এটাও দেখেছি অনেক বড় বড় জায়গায়, মানে সিরিয়াসলি ভাবা যায় না যে মানুষজন না সবসময় চায় যে মেয়েরা একটু কেঁদে কথা বলুক। পারছি না স্যার, প্লিজ আমাকে, আমি বুঝি না, মানে ওরা না কনফিডেন্ট মেয়ে পছন্দই করে না। একদমই তাই। আমি একবার একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, বলছি না কোন জায়গা, সেখানে আমি ভালো মতো বুঝতে পেরেছিলাম আমি রিজেক্টই হয়েছি শুধুমাত্র আমি কনফিডেন্ট বলে। হাই, হ্যাঁ, মানে আমি লোকটার কথাবার্তা শুনে বুঝতে পারছি, মানে ধর আমি কথা বলছি তো, এই দাদা
দেখো না একটু পাঠাও না পাঠাও না, এইরকম ভাবে 3 বার আমাকে ইন্টারাপ্ট করেছে। আমি তাও কোনোভাবে ইন্টারভিউটা কন্টিনিউ করে গেছিলাম, বিকজ আমার এটা দাবি ছিল যে আমি কন্টিনিউ করবো, তুই আমাকে হ্যাঁ, কিছুতেই চল। থাক। আমি বুঝতে পেরে গেছিলাম যে ওর কোথাও একটা ইগোতে হার্ট হচ্ছে, যে এই মেয়েটা কেন বলছে না আমার চাকরিটা খুব দরকার বা আমার এই কাজটা খুব দরকার, প্লিজ আমাকে এটা করে দিন, কেন একটু সে কেঁদে কেটে বলছে না, কেন সে confident? কারণ জোর করে না। হ্যাঁ, মানে ছেলেদেরকে ওরা চাই কনফিডেন্ট, এদিকে মেয়েরা কনফিডেন্ট হয়ে গেলে ওদের মুশকিল, ইগো হার্ট মুশকিল, হয়ে যায়। মুশকিল। এবার এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে কিন্তু না, এটা কিন্তু মেয়েরাও মেয়েদেরকে একটু হ্যাঁ, কান্নাকাটি করে হ্যাঁ, মেয়ে খুব হ্যাঁ, পছন্দ করে। ইভেন ছেলেদের ক্ষেত্রেও, ছেলেদের ক্ষেত্রে কোন ছেলেদের কাঁদে, খুব কম ছেলে থাকে যে ভাই তুই কাঁদ, হ্যাঁ। আরে ভাই তুই মদ খা, আরে ঠিক আছে ঠিক আছে খাবে নেশা, আরে ওকে ইমোশনটা তাকে বের করতে দে। একদম। এটা কিন্তু খুব ছেলে বন্ধুর ক্ষেত্রে কম সাপোর্ট করে, ভাই তুই কাঁদ, তো কান, তুই কাঁদছিস কেন, আরে ভাই কান্না পাচ্ছে হোক, অনেক কিছু খেতে, মেয়েদের ন্যাকামোটা সোসাইটি মেনে নেয়। এ খুব পছন্দ করে এই যে মিঠাই, মানে ছেলেদের ন্যাকামো এক মিনিট, পারে না। মিঠাই যে তুই দেখেছিস মিঠাই সিরিয়ালটা, বাপরে বাপ, কি ন্যাকা। মানে আর লোকে ওটাই পছন্দ করে। হ্যাঁ, প্রত্যেকটা বাংলা সিরিয়ালের অভিনেত্রীরা সবাই দেখা। রত্না বানাতে জড়ি বলে একটা সিনেমা আছে, সেই সিনেমাটাতে ওর বর সিম্পলি জাস্ট গোফ লাগাচ্ছে, গোফ লাগিয়ে আসছে, হ্যাঁ। তাতে চিনতে পারছে চিনতে না। পারছে না। মেয়েরা এতটাই ন্যাকা এবং সোসাইটি আমাদের মেয়েদের এতটাই ন্যাকা প্রমাণ করতে চায় যে একটু এদিক থেকে ওদিকে বেড়া চিনতে পারে না, মানে এতটাই বোকা। আর Seriously। ছেলে মেয়ে করতে পারে না। তো এমন একটা মেল ক্যারেক্টার গুলো লেখা উচিত যে কোনো মেল, সে একটা ছেলে, সে জীবনে স্ট্রাগল করছে, তো আমি এরকমই লিখতে শুরু করতে, মানুষ পছন্দ বা মানুষ চাইছেই না। প্রত্যেকটা মানুষের মধ্যেই মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি থাকে, মেয়েদের মধ্যেও ফেমিনিন এনার্জি মাস্কুলাইন এনার্জি থাকে, যা তারা একটা সিচুয়েশনে বের করে। ছেলেদের ক্ষেত্রে মাস্কুলাইন এনার্জি সাথে ফেমিনিন এনার্জি থাকে, মানে ছেলেরা নরম প্রকৃতির হয়, ভাই তাদের কাঁদতে দাও, তাদের ম্যান টু ম্যান ব্যাপারটা চেঞ্জ হয়ে হ্যাঁ। যায়, সবার ক্ষেত্রে সে এক্সপ্রেস না। করবে। দর্শককে যদি বলি কিছু মেসেজ দিতে, তো কি মেসেজ দিতে চাস একজন এমন একজন মহিলা হিসেবে যে কিনা নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে নিজেকে অদ্ভুত ভাবে আবিষ্কার করেছে এবং সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে? এত তারিফ নিতে পারছি না। না, অ্যাকচুয়ালি আমরা যেটা সত্যি সেটা বারবার বলতে গিয়ে 10 বার ঢোক গেলি, 10 বার ভাবি যে এটা বলবো বলবো না, বাট ইট ইজ দ্য ফ্যাক্ট। যদি কিছু হওয়ার ইচ্ছে থাকে, সেটা অবশ্যই যে ওই যে র্যাট রেস থেকে আলাদা করে, যে তুমি সিঙ্গার হতে চাইছো বা ডান্সার হতে চাইছো, বাড়ির লোক সেটা সাপোর্ট করছে না, বা সবাই বলছে না কি করলি, সরকারি চাকরি করে সে নেই দেখো, আবার তোমার মন নেই, করো না। যেহেতু মন সাথ দিচ্ছে না, একদম করো না। যতই তোমার উপর তোমার ফ্যামিলি বলো, সোসাইটি বলো, তোমার লাইফ পার্টনার, মানে লাইফ পার্টনার তো নয়, তোমার যে না, প্রেমিক, হতেই পারে, যে life প্রেমিক partner, প্রেমিকা, প্রেমিক প্রেমিকা হতেই হ্যাঁ পারে, প্রেমিক হ্যাঁ। প্রেমিকা আদৌ লাইফ পার্টনার হবে তার এখন গ্যারান্টি নেই। যে কোনো বলে তুমি সরকারি চাকরি না করলে বাইরের লোক মারবে না, মারা দরকার নেই, ঠিক আছে, কারণ সে তোমার সঙ্গে পেট চালানোর মতো কিছু একটা করে নিবি। একদমই তাই, ঠিক আছে, যেটা তোমার ভালো লাগছে সেটাই করো, কারণ এন্ড অফ দ্য ডে তোমার জন্য তুমি ছাড়া কেউ থাকে না। এটা একদম কঠিন বাস্তব, জীবনে একটা টাইমে গিয়ে তুমি একা হবেই, তখন তোমার সাথে তুমি ছাড়া কেউ থাকবে না। সেই টাইমে তোমার সাথে তোমার প্যাশনটা মেবি থাকলেও থাকতে পারে, সবাই তোমার এগেন্স্ট থাকবে, তুমি মানুষ ভাববে কি করে আমি একটা সিদ্ধান্ত নেবো দুনিয়া আমার সঙ্গে সাথ দেবে, করোনার সময় যে জীবনে অন্য কিছু করে সাথ দিয়েছে। যখন সত্যজিৎ রায় আমাদের পথে পথে সিনেমা করছে, তখন বাংলা ইন্ডাস্ট্রিতে 7 ভাই চম্পাবন্ধ সিরিয়াল চলছে, বেদের মেয়ে জ্যোৎস্না মতো সিনেমা সময় তখন, ঠিক আছে, হিট বেদের মধ্যে জ্যোৎস্না ঠিক করে। আছে? সেই সময় দাঁড়িয়ে উনি ভেবেছিলেন পথের পাঁচালি করবো, ভাগ্যিস হয়েছিলেন, ভাগ্যিস অন্যরকম করে ভেবেছিলেন বলে আজকে বাংলা ইন্ডাস্ট্রি খানিকটা চেঞ্জ হয়েছে। সত্যজিৎ রায় হতে পেরেছেন। মাইন্ডটাকে বিজি রাখতে হবে, তুই ফাঁকা থাকলে সে ভাববি, সারাদিনে কাজ করো, ওতে তোমার রাতে ঘুম চলে আসে, ঘুমিয়ে যাও, ঠিক আছে, রাত জাগলেই সমস্যা। তাহলে আমাদের ফাইনাল মেসেজ হলো নিজেকে ব্যস্ত রাখতে হবে। নিজেকে প্রায়োরিটি দেওয়া।